সরকার তো এবার যে নতুন করে যে ভ্যাট কাঠামো নির্ধারণ করেছে সেখানে ক্ষুদ্র ও মাঝের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকেও ভ্যাটের আওতায় নিয়ে আসতে চাচ্ছে। বর্তমানে তো যাদের বার্ষিক টার্নওভার ৩০ লাখ তারা আসলে মূলত তাদের ভ্যাটের আওতায় রয়েছে। এটা হয়তো ২০ লাখে করা হতে পারে। এই যে নতুন উদ্যোগ করা হয়েছে, ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে, এর ফলে ক্ষুদ্র ও মাঝের যে উদ্যোক্তা রয়েছেন তারা কি কিছুটা চাপের মুখে পড়তে পারেন? দেখেন, চাপ সমষ্টিগতভাবে আমাদের অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে আছে, যেটা আমরা বলি যে প্রায় ৪-৫ বছরে কিছু কাঠামোগত চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতিটা পড়ে গেছে এবং প্রত্যেকটা ইকোনমিস্ট, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রাইভেট সেক্টর আমরাও তো বলছি যে কর নেট বাড়াতে হবে, যে এক্সিস্টিং যারা কর দেয় তাদের উপরে আর না বাড়িয়ে নেটটা বাড়ানো। তো এই ক্ষেত্রে তো প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে একটু চাপ তো নিতেই হবে। আপনি দেশে ব্যবসা করবেন, উপার্জন করলে তো আপনাকে ট্যাক্স বা ভ্যাটের আওতায় আসতে হবে। সো এটাকে আমরা ওভারঅল কিন্তু নেগেটিভ হিসেবে দেখব বলে আমাদের চিন্তা করাটা ঠিক হবে না। তবে সরকার যেভাবে বলছে যে গ্রাম এবং উপজেলা লেভেলে যারা রয়েছেন, যেখানে ব্যবসায়ী রয়েছেন, তাদেরকেও করের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে যে ব্যবসায়ী রয়েছেন, যাদের আসলে হয়তো প্রতিদিন বিক্রি করছেন ৫ থেকে ১০ হাজার টাকার এরকম ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের উপর কি এটা একটু বাড়তি চাপ হচ্ছে না? দেখেন, আপনি যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, যেটা আমাদের এখন মানে আমাদের কর মানে ট্যাক্সেবল ইনকাম ৩,৭৫,০০০ ধরা হয়, তো ঠিক সেই অনুযায়ী যারা ব্যবসা করে তাদেরও তো একটা সেট থাকে, ৬ থেকে ৮% তাদের নেট মুনাফা থাকে। আই এম শিওর যে ৫ থেকে ১০,০০০ টাকা যাদের নেট ইনকাম হয় তারা কিন্তু নেটের বাইরেই রয়ে যাচ্ছে। আর আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের ঢাকা এবং চিটাগং, যেটা আমাদের অর্থনীতির ৪৮-৪৯ ভাগ কিন্তু আমাদের অর্থনৈতিক যোগানটা হয় হলো ঢাকা চিটাগংয়ে, কিন্তু এখনও ট্যাক্স নেটের প্রায় ৮৭% কিন্তু ওই ঢাকা চিটাগংয়ের লোক দেয়। তাহলে কি বাংলাদেশের যে অলমোস্ট 50% বাকি ৬২টা জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, ওরা সর্বসাকুল্যে 13%-এর মতো ট্যাক্স নেট দেয়। এই অসামঞ্জস্যটা তো চলে যেতে হবে টুডে অর টুমরো। এবং আপনি কি বলতে চান ঢাকা বা চিটাগংয়েই সব বেশি প্রফিট করছে, বেশি ব্যবসা করছে? বড় ব্যবসাগুলো হয়তো ঢাকা চিটাগং কেন্দ্রিক হতে পারে। এটা বড়, আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন, ইন্ডাস্ট্রির হেড অফিস বলতে পারেন। প্রান্তিকে যে অনেক ব্যবসায়ী আছে, যে আজকে যদি একটা কর্নার শপ দোকান ঢাকা শহরে ২০ লাখ টাকা মাসে বিক্রি করে, আপনার অন্যান্য জেলা শহরে কি ওর ১৬-১৭ লাখ তো অ্যাটলিস্ট করে, ঠিক না? তো এরা ঢাকার মধ্যে থাকলে যদি আপনাকে করের আওতায় আপনি থাকতে পারেন, আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ব্যবসা করলে করের আওতায় কেন আসবেন না? এটা যৌক্তিক প্রশ্ন আপনি করেছেন। এবার একটু বড় ব্যবসায়ীদের প্রসঙ্গে আসতে চাই। আপনারা তো কর্পোরেট ট্যাক্স কমানোর কথা বলছিলেন, আর নতুন বাজেট হয়তো ১১ তারিখে যে ঘোষণা হতে যাচ্ছে, সেখানে আসলে সরকারের আপনাদের যে প্রত্যাশা রয়েছে তা আসলে কতটুকু পূরণ হবে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে? সত্যি কথা বলতে এই সরকার একটা খুব শক্ত ম্যান্ডেট নিয়ে এবং একটা অনেক বিপুল মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকার গঠন করেছেন। এবং আমরা কিন্তু ওনাদের ম্যানিফেস্টোতেও ওনারা একাধিকবার বলেছেন যে ইজ অফ ডুইং বিজনেস এবং ব্যবসা বান্ধব একটা অর্থনীতির দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন। আমরা নিজেরাও কিন্তু রিয়েলাইজ করি যে খুবই আনফর্চুনেট এই সরকারের দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসটা কিন্তু সকল যোগ বিয়োগ অঙ্ককে কিন্তু একটু ভাবিয়ে তুলেছে। আমরা এখন পর্যন্ত প্রায় ৩ মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কিন্তু ইতি কবে টানা হবে সেটা কিন্তু বুঝতে পারছি না। তো সকলভাবে আমরা জানি যে অবশ্যই আমরা সরকারের কাছে বারবার যখনই কমিউনিকেশন করি, আমরা কিন্তু ওনাদেরকে বলি যে আমাদের পিয়ার কান্ট্রিজ যেগুলো আছে, আমরা ডিরেক্টলি এখান থেকে ইউরোপিয়ান কান্ট্রি না করে আমাদের পার্শ্ববর্তী আমাদের যেসব অর্থনীতিগুলো আছে বা সাউথ ইস্ট বা এশিয়াতে ধরেন মালয়েশিয়া, ভিয়েতনাম, এরকম অনেক দেশ আছে যারা আমাদের থেকে হয়তো বা একই টাইমে আমাদের পথ চলা শুরু বা স্বাধীনতা আছে, কিন্তু আমাদের কিছু কিছু সেক্টরে তারা আমাদের থেকে আগিয়ে গেছে। তো সেই অনুপাতে যদি বলেন, আমাদের পার ক্যাপিটা ইনকাম লেভেল যদি বলেন, সেই অনুযায়ী আমাদের তো একটা সিমিলারিটি থাকতে হবে। এখন ওইসব দেশগুলো যদি ফরেন ইনভেস্টমেন্ট করে আমাদের থেকে অনেক বেশি বা কম ট্যাক্স নেটে তারা ব্যবসা করতে পারে, স্বাভাবিকভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিরুৎসাহিত হবে। তো স্বাভাবিকভাবে আমরা সবসময় যেটা বলে এসেছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড করা প্রয়োজন প্রাইভেট সেক্টর, তাহলে কিন্তু অটোমেটিক মানুষ কিন্তু ব্যবসা ইনভেস্টমেন্টে ফেরত চলে আসবে। আপনি বৈশ্বিক ব্যবসার পরিস্থিতি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের সংকটের তো আসলে প্রভাবটা অনেকটা বাংলাদেশে পড়েছে। আপনি জানেন যে আজকের কিন্তু মার্কিন যে প্রশাসন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের নতুন ট্যাক্স কাঠামো বাংলাদেশ আরও ৭টি দেশের ক্ষেত্রে এটি কার্যকর হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত যদি কার্যকর হয়, যারা বাংলাদেশ থেকে রপ্তানিমুখী শিল্প রয়েছে তাদের জন্য কি চাপ সৃষ্টি হবে কিনা?
অবশ্যই আজকে আপনাদের মাধ্যমে যে এই জিনিসটা দেখতে পারলাম যে নতুন করে একটা ট্যাক্স রিইনফোর্সমেন্ট সাইটিং লেবার ল হিসেবে করছে, এটা উদ্বেগজনক একটা জিনিস। আমরা কিন্তু সকলে দেখেছি গত 2 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে, স্ট্র্যাটেজিক টুল হিসেবে পৃথিবীর অন্যান্য অনেক দেশের সাথেই কিন্তু তারা এরকম ট্যারিফ চ্যালেঞ্জ দিয়ে ট্রেড নেগোসিয়েশন করেছে। সো আমরা মনে করব যে এটা আমাদের দেশের জন্য বা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের জন্য কিন্তু এটা ভালো দিক বয়ে আনবে না। আমরা আশা করি যে সরকার এটা ডিপ্লোম্যাটিক্যালি ওনাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, কারণ অলরেডি কিন্তু আমরা ইউএসটিআরের যে এক নেগোসিয়েশনটা ওনাদের সাথে চলছে, আমরা অলরেডি 19% কিন্তু আমরা ট্যাক্স দিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা করছি। ফার্দার যদি বাড়ানো হয় এটা দেশের জন্য কিন্তু একটা ভেরি অ্যাডভার্স এফেক্ট নিয়ে আসবে। আপনি জানেন যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে কর অবকাশ বেশ কিছু যারা শিল্প রয়েছে সেখান থেকে কর অবকাশ সুবিধাটা হয়তো প্রত্যাহার করা হতে পারে, সম্ভবত ধীরে ধীরে হবে অথবা একেবারেই সেটা হতে পারে। এই ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয়, যে শিল্পগুলো এখনও দুর্বল রয়েছে, রপ্তানিমুখী শিল্প যেসব রয়েছে, তাদের জন্য কি এটা নতুন কোনো চাপ সৃষ্টি হবে কিনা? দেখেন, আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলবো যে এই কর অব্যাহতির যে কালচারটা, এটা বাংলাদেশে কোনোদিনও আসা উচিত ছিল না। এখন আপনি এটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। আপনি যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, আমরা 2026 না হলে 29-এ আমরা গ্র্যাজুয়েট করে যাব। গ্র্যাজুয়েট করে গেলে কিন্তু আমরা এরকম ডিরেক্ট ট্যাক্স ব্র্যাকেট কিন্তু আমরা আর দিতে পারবো না। সো স্বাভাবিকভাবেই এখন সিচুয়েশনটা যথেষ্ট কমপ্লিকেটেড হয়ে গেছে। আপনি বিগত 10 বছরে যাদেরকে দিয়েছেন, দেওয়ার পরে দেশি এবং বিদেশি ইনভেস্টররা একটা সেক্টরে ইনভেস্ট করেছে। এখন হট করে যদি মাঝপথে এসে আপনি বলেন যে না আমি আর দিব না, বাংলাদেশের বহির্বিশ্বে কিন্তু অলরেডি একটা একটু খারাপ নাম আছে যে আমাদের পলিসি কনসিস্টেন্সি নেই। তো সরকারকে এই জিনিসটা বিবেচনা করে সামনের দিকগুলায় আমার তো মনে হয় কোনো সেক্টরেই ডিরেক্ট কর অব্যাহতি না দিয়ে আদার ইনডাইরেক্ট মেজার্সে আপনি কিন্তু অনেকভাবেই কিন্তু ইনসেন্টিভাইজ করতে পারেন। সো এখান থেকে যত তাড়াতাড়ি স্ট্রাকচারালি একটা সুন্দরভাবে আমরা বেরিয়ে আসতে পারি এই কর অব্যাহতির কালচার থেকে, সেটা আমাদের দেশের জন্য এবং অর্থনীতির জন্য মঙ্গল হবে। আর সেই কর অব্যাহতিটা হয়তো ধীরে ধীরে আসাটাই অনেক বেশি শ্রেয় হবে, এমনটাই বলছেন? আমার তো মনে হয় নতুন করে কোনো সেক্টরে কর অব্যাহতি একদমই দেওয়া উচিত না। কিন্তু যাদেরকে অলরেডি আপনি দিয়েছেন গত 5 বছর বা 7 বছর আগে, 10 বছরের জন্য দিয়েছেন, এখন যদি আপনারা এটাকে হুট করে মাঝপথে সরিয়ে নিয়ে যান, এটা কিন্তু বহির্বিশ্বেও কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করবে। সো আমার কাছে মনে হয় যে যতটুকু টাইম আছে, আবার আমরা কিন্তু বিগত দিনে দেখেছি যে কারো কর অব্যাহতি 10 বছর ছিল, পরে ফার্দার আরও 5 বছর বাড়ানো হয়েছে। সো যারা যেই জায়গাটায় আছে ওদের ওই কমিটমেন্ট সরকারকে রাখতে হবে। যারা হয়তো বা 10 বছরে, 7 বছর বা 6 বছরে আছে, তাদেরকে আগামী 3 বছর এটা দিতে হবে, কারণ ওই দেখেই কিন্তু ওনারা ইনভেস্টমেন্টে এসেছেন। বাট কোনোভাবেই আর কর অব্যাহতি ফার্দার এক্সটেনশনটা হওয়া উচিত না বলে মনে করি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি জানেন যে এবার যে বাজেট ঘোষণা করা হচ্ছে সেখানে প্রায় 2 লাখ 2.5 লাখের মতো ঘাটতি বাজেট থাকবে। ঘাটতি বাজেট পূরণে সরকার হয়তো ব্যাংকিং খাতের দিকে নজর দিতে পারে। যদি এমনটা হয় তাহলে বেসরকারি খাতের ঋণ প্রবাহে কোনো বাধা সৃষ্টি হবে কিনা, কি আশঙ্কা করছেন? যে আপনারা সবাই জানেন আমাদের এখন বেসরকারি খাতের ঋণ প্রবাহ কিন্তু ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়ে গেছে। আমরা যদি এই সরকার আপনি দেখেন মাঝামাঝি অর্থ বছরের মাঝামাঝিতে দায়িত্ব নিয়েছেন এবং অ্যানুয়াল বাজেটের যে লক্ষ্যমাত্রা ছিল এটা 9 মাসের মধ্যে কিন্তু ওনারা এটা ক্রস করে নিয়েছেন। আমরা সবাই এক কাতারে সরকারকে দোষাটাও যেমন ঠিক না, কিন্তু সরকারকেও এটা বুঝতে হবে যে অলরেডি একটা রুগ্ন অর্থনীতি, এটাকে চাঙ্গা করতে গেলে কিন্তু ব্যাংকিং সেক্টর এবং তারল্য সংকটের যে চ্যালেঞ্জের কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া যেটা সরকারকে অ্যাড্রেস করতে হবে। এই বছর ওনাদের একটা নতুন বছর, মিডল ইস্ট ইরান যুদ্ধের জন্য ওনারা অলরেডি আমরা অনেক জায়গায় শুনেছি প্রায় $4 বিলিয়ন মতো দিতে হয়েছে প্রাইস না বাড়িয়ে। সরকারকে তো কোনো এক জায়গা থেকে এই টাকাটা ভর্তুকি দিতে হবে। সো সামনের দিনগুলোতে যদি আগামী বছরও যদি ওনারা বাজেটের অতিরিক্ত বা বেশি ওনারা টার্গেট করেন প্রাইভেট সেক্টর থেকে নিতে, আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আগামী বছরও আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আরও নিচের দিকে চলে যাবে বলে একটা বড় শঙ্কা রয়েছে।